ঠিক আছে। সো তো আজকে আমাদের ট্রান্সলেশনের ক্লাস। অনেকে বলে ট্রান্সলেশন খুব সহজ, অনেকে বলে ট্রান্সলেশন খুব কঠিন, এই সেই অনেকে অনেক কথাই বলে আমরা দেখি। বাট ইফ আই সে দ্য ডিফিকাল্টি লেভেল অফ ট্রান্সলেশন, আমি আপনাকে বলবো এটা খুবই অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। ঠিক আছে। কেন অ্যাডভান্স লেভেলের? কারণ ভাষা শিক্ষার বা ইউ ক্যান সে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে বিষয়, সেই বিষয়টাতে হ্যাঁ বাবু, ক্লাস চারটা করছি, কিছু করো। আমরা যেটা প্রিভিয়াস, আপনাদের অডিও অফ রাখেন, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোয় বলেছি যে ভাষা শিক্ষার চারটা স্টেপ: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। কিন্তু হোয়াট অ্যাবাউট ট্রান্সলেশন? ট্রান্সলেশনটা তখনই পসিবল যখন মানুষ ভাষা সম্পর্কে একটা রবাস্ট আইডিয়া ক্যারি করে। আই রিপিট, রবাস্ট আইডিয়া। যেমন এখন দেখবেন অনেকেই বই টই ট্রান্সলেশন করে, ঠিক আছে। বাট আপনি দেখবেন আগে কি হতো, মানে খুব গুটি কয়েক লোক হয়তো বা ট্রান্সলেশনের সাথে সামহাও রিলেটেড থাকতো, জড়িত থাকতো। কারণ কি, তখনও এটাতে অ্যাক্সেস অত বেশি লোকের ছিল না বা মানুষ চেষ্টা করতো না। এখন হয়তো মানুষ বেশি মেধাবী হয়েছে, তাই তারা অ্যাক্সেস নিচ্ছে। সেটা ভালো, খারাপ না। কিন্তু মনে রাখবেন, ট্রান্সলেশন একটা ভাষার দক্ষতার মানে অনেক বড় বহি পরিচয়ক বা পরিচয়ক বলতে পারেন, ঠিক আছে। বিকজ ইউ ক্যান ট্রান্সলেট সামথিং রিটেন ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এটা শুধু ট্রান্সলেট করলেই হবে না, ইউ অলসো নিড টু নো হাউ টু এক্সপ্রেস দ্য ইনার ফিলিংস অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। যদি ওটা এক্সপ্রেস না করতে পারেন তাহলে কিন্তু আসলে বিশাল বড় সমস্যা, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে। যেমন আমি মনে করেন বললাম যে পড়াশোনা না করে ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করেছে, এটা একটা নর্মাল স্টেটমেন্ট। এখন আমি খুব দুঃখ প্রকাশ করে বললাম, আহ, ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করেছে পড়াশোনা না করে করে। এই দুইটা বাক্যের ভাব যেমন আলাদা। সো আপনি যদি খুব সাটল বা খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করেন, আপনি দেখবেন এই দুইটা বাক্যের ইংলিশ ট্রান্সলেশনটাও আলাদা। এইটাই হচ্ছে ট্রান্সলেশনের মজার দিক। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে ভাব প্রকাশ বা ভাবের বহিঃপ্রকাশ অত ডিজিটাল ট্রান্সলেশন আমাদের সাধারণত দেওয়া হয় না। আমাদের সাধারণত কি হয়, সমসাময়িক বিভিন্ন টপিক, ইকোনমিক্স এর টপিক, আশেপাশে সোসাইটাল ইস্যুস, এই সবকিছু মিলিয়ে টপিক থেকে প্রশ্ন দেওয়া হয় সাধারণত। এখন এই সাধারণত যা দেওয়া হয় এটা নিয়ে আমরা একটু ডিল করি, আসেন দেখি পারি কিনা। ঠিক আছে। এই সাধারণত যা দেওয়া হচ্ছে, এই জায়গাটাতে এসে আমরা বলি যে ট্রান্সলেশন আর হইতেছে ফোকাস রাইটিং। ঠিক আছে। এরা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে তারা হচ্ছে দা টু সাইডস অফ এ সিঙ্গেল কয়েন। ভালো ট্রান্সলেশন পারলে ভালো ফোকাস রাইটিং এমনিতেই পারবেন, অ্যান্ড দা ভাইস ভার্সা। ভালো ফোকাস রাইটিং পারলেও ভালো ট্রান্সলেশন পারবেন। কারণ কি, রাইটিং এর যে সৌন্দর্য, যেটা আপনার সাধারণত ডাইভালস বা প্রকাশ হয় কি দিয়ে, আপনার স্ট্রাকচারাল ভ্যারিয়েশন দিয়ে, বা আপনি বলতে পারেন ওয়ার্ড চয়েস দিয়ে, ঠিক আছে, বা বলতে পারেন দ্য ওয়ে উই ক্যান এক্সপ্রেস অ্যান আইডিয়া, এগুলো দিয়ে। তো এই তিন চারটা টপিক যা বললাম, এগুলো সবগুলো ট্রান্সলেশনেও এবং ফোকাস রাইটিংয়েও দুইটাতেই ইকুয়ালি অ্যাপ্লিকেবল এবং কাজে লাগে। এই জন্য বলি যে ট্রান্সলেশন ক্লাসটা শুধু ট্রান্সলেশনের ক্লাস না, ইট ইজ অলসো এ ক্লাস অফ ফোকাস রাইটিং। ঠিক আছে। তবে যারা নতুন ব্যাচগুলো ভর্তি হয়েছেন তাদেরকে আমরা বলেছি যে ফোকাস রাইটিং একটা 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 ব্যাচে আমি ক্লাস নেব, এটা ফুললি ফ্রি অ্যাক্সেস থাকবে, ঠিক আছে, আপনাদের জন্য। তো এটা আমি পরে বলছি, লাভ করে যাই। তো এই জন্য মনে রাখবেন, আপনি যে ট্রান্সলেশন শিখছেন তা না, ইউ আর অলসো লার্নিং হাউ টু রাইট ফোকাস, হাউ টু ডেভেলপ ফোকাস রাইটিং ইন এ মোর প্রফেশনাল ওয়ে। এই বিষয়টা দয়া করে কখনোই মাথা থেকে আউট হওয়া যাবে না, মাথায় রাখতে হবে ইনসাইডে। সবার কি বিষয়টা মনে থাকবে না ভুলে যাবেন? জি, তো মনে জি। থাকবে। মনে থাকবে, good. তাহলে তো ভালো, মনে থাকলে। ওকে। ওরে বাবা রে বাবা, আজকে গোল্ডের দাম 1,72,500 টাকা হয়ে গেছে।
এই যে শুরু হয়েছে দেশটাতে, ইন্টারন্যাশনাল মার্কেট কবে শান্ত হবে এটাও জানি না, আমাদের আর গোল পড়াও হবে না, whatever। তো আমাদের এটা মনে থাকবে, আচ্ছা ভালো, দ্যাটস এ গুড থিং। এখন এই ট্রান্সলেশন বলেন আর হচ্ছে ফোকাস রাইটিং বলেন, আপনি যেটাই বলেন না কেন, এটা পারার জন্য আমাদের তিনটা জিনিস লাগে। নম্বর ওয়ান, আপনার হলো স্ট্রাকচারের নলেজ, স্ট্রাকচার, ঠিক আছে। আরেকটা কি লাগে? আর একটা হচ্ছে সাফিসিয়েন্ট ভোকাবুলারি। আর একটা কি লাগে? পর্যাপ্ত পরিমাণে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ভালো একটা প্র্যাকটিস করতে হবে, তিনটা কাজ করতে পারলে আপনি ট্রান্সলেশনে খুব ভালো করতে পারবেন। তো প্র্যাকটিস, পড়ানোর কিছু নাই, যতটুকু পারি আমরা করব, করতে করতে যেইটুকু আগানো যায়। শিখতে হয় মূলত স্ট্রাকচার এবং ভোকাবুলারি নিয়ে। যারা ট্রান্সলেশন ওয়ান ব্যাচ থেকে ক্লাস করতেছেন, আপনাদেরকে কিন্তু আমি কি করে দিয়েছিলাম, এই ক্লাসগুলো আপলোড দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে ট্রান্সলেশনটা করার আগে, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্রাকচার। ক্লাসগুলো দিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। আর অন্য অন্য ব্যাচ থেকে যারা ক্লাস করতেছেন তারা তো জানেন আমরা সব লেকচারে আপনাদেরকে এই ইগুলো পড়াই, কি বলে, স্ট্রাকচার গুলো পড়াই, সেগুলো আপনারা দেখতেছেন, তাই না? তো এই হচ্ছে অবস্থা। সো স্ট্রাকচার আমি ধরে নিব যে আপনি রেগুলার ক্লাস করছেন। আমার প্র্যাকটিস, এটা আমরা রেগুলার প্র্যাকটিস করব। ভোকাবুলারি, এটা নিয়ে প্রচুর কথা বলা যেতে পারে, প্রচুর প্রচুর কথা বলা যেতে পারে। এত এত সাটল ডিফারেন্স, যা হয়তো আমি আপনাকে বলে শেষ করতে পারবো না, কোয়াইট ডিফিকাল্ট। তবে ইফ ইউ আস্ক মি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সুমন ভাই আপনার মতে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ গুড ট্রান্সলেশন, বেস্ট ট্রান্সলেশন না গুড ট্রান্সলেশন, মানে সেটা ওয়েটা কি, সেটা আমি বলবো, ইউ হ্যাভ টু নো হাউ টু সাবস্টিটিউট এ ওয়ার্ড, দ্য সাবস্টিটিউশন অফ এ ওয়ার্ড। এই বিষয়ে যে যত বেশি দক্ষ হবে, সে তত বেশি গুড একজন ট্রান্সলেটর হতে পারবে বা দক্ষ ট্রান্সলেটর হতে পারবে, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে, উদাহরণস্বরূপ মনে করেন, যদি একটা ওয়ার্ড নেই, যেমন ধরেন আম, যেমন ধরেন আম, আমাদের লেখালেখিতে রেগুলার ইউজ করা হয় এমন কিছু ওয়ার্ড আমরা বলি, হ্যাঁ। হ্যাঁ, যেমন ধরেন ইনক্রিজ, ডিক্রিজ, এনভায়রনমেন্ট, তারপর ধরেন প্রবলেম, তারপর ধরেন পাঁচটা ওয়ার্ড নিচ্ছি, হ্যাঁ, ইনক্রিজ, ডিক্রিজ, এনভায়রনমেন্ট, প্রবলেম। আর একটা ধরেন লিখলাম যে কি, সি। এই যে পাঁচটা ওয়ার্ড নিলাম, ঠিক আছে। এই পাঁচটা ওয়ার্ড আমরা, এমন কোনো ফোকাস রাইটিং নাই যে এখান থেকে অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড আমরা ইউজ করি না। আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে আপনি একটা ফোকাস রাইটিং লিখছেন যেখানে এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড নাই। কথা কি আমার ঠিক আছে না ভুল আছে, বলুন তো বুদ্ধি করে। ঠিক আছে। কথা কিন্তু আমার ঠিক আছে। আচ্ছা, আমি আসলে ওই, আমার এক ছোট ভাই ইউকে তে চলে যাবে, তো তো ওর সাথে দেখা হয়েছিল, সে আমার অনেক কিছু খাওয়াইছে টাওয়াইছে। এখন আমি হলো ট্রেনিং এ, তো এসে আমি খুব ঘামতেছি আর হচ্ছে আমার কি বলে, একটু বমি বমি লাগতেছে। আমাকে জাস্ট 5 মিনিট সময় দিবেন, আমি জাস্ট নিচ থেকে একটু পানি নিয়ে জাস্ট দৌড় দিয়ে চলে আসবো। আই উইল টেক জাস্ট 5 মিনিট, ওকে। আমি জাস্ট মগটা দিয়ে পানি নিয়ে চলে আসবো, জাস্ট ওকে 5টা মিনিট। আপনারা চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না, ঠিক আছে? 5 মিনিট ভাই। সময় নিচ্ছি জাস্ট। ঠিক আছে।
সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। ওকে। শোনা তো যায়। এখন দেখেন যে যদি বলা হয় আপনি একটা ফোকাস রাইটিং লিখবেন, আর সেই ফোকাস রাইটিং এ 5টা ওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট 2টা ওয়ার্ড নাই, আমি আমার নাম পাল্টায় ফেলবো। জান, আপনি যেভাবেই হোক ঘুরে পেঁচে লিখবেন। এখন ধরেন আমরা এখান থেকে 2টা ওয়ার্ড চুজ করলাম, যেমন ধরেন ইকোনমিক, যে কোনো লেখার মধ্যে আপনার এই ডিক্রিজ বা ইনক্রিজ এই ওয়ার্ড লাগবেই, কিংবা ধরেন উই ক্যান সে, উই ক্যান সি, উই সি, সবটাও কিন্তু লাগে। এখন যদি বলা হয় যে এই ডিক্রিজ ওয়ার্ডের বা সি ওয়ার্ডের আপনি কয়টা সাবস্টিটিউট বলতে পারবেন বলেন, আমাকে চ্যাট বক্সে লিখে দেন দেখি, আমরা দেখি। দয়া করে কোন সোর্স থেকে হেল্প নেবেন, চ্যাট বক্সে একদম অনেস্ট ভাবে লিখবেন। দেখি তো কি লিখে লিখতে পারেন আপনারা। সবাই লিখেন, আপনাদেরকে 2-4 মিনিট সময় দেন, আপনারা লিখেন। এই যে নাসিম ভাই লিখেছেন অ্যাবেট, হ্যাঁ অ্যাবেট, তারপরে কি ডিমিনিশ, হ্যাঁ ডিপ্লিট, ঠিক আছে কার্টেল, তারপর কি রিডিউস, মিটিগেট, শর্টেন, ঠিক আছে হাল, অ্যালেভিয়েট, ঠিক আছে লেসেন, ড্রপ, ডুইন্ডল, ঠিক আছে স্ল্যাক, এস এস এল এস এন স্ল্যাকেন, ঠিক আছে প্লুমেট, ঠিক আছে তারপরে কি ইনক্রিজ লিখতে বলি নাই। দেখেন এই যে আপনি লিখছেন না, এখন দেখেন এই যে এক একটা ওয়ার্ড আপনি লিখছেন ভাই, মজার বিষয় কি জানেন, এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আছে। কিরকম মিনিং আছে এবার আপনি আপনাকে দেখাই, দেখেন। যেমন ধরেন ইফ উই লুক এট দ্য ওয়ার্ড মিটিগেট, ব্যাপারটা ভালো করে বুঝছেন। বেসিক ক্লাসগুলোতে আমরা এই বেসিকটা ক্লিয়ার করে নিব আপনাদেরকে, ঠিক আছে, যেন আপনি ধরতে পারেন। এই যে মিটিগেট, এই মিটিগেট ওয়ার্ডটা আমি যদি বলি যে আমার পকেটের টাকা পয়সা কমে যাচ্ছে, মাই কি বলে মাই মানি অর মাই সেভিংস ইজ মিটিগেটিং, এটা কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ মিটিগেট সাধারণত মিনিং করে কোনো কিছু উপশম করা। ধরেন আপনি মনে করেন বললেন একটা প্রবলেম, সেটা মিটিগেট হতে পারে। যেমন আমি মনে করেন বললাম পপুলেশন প্রবলেম ইজ মিটিগেটিং ডে বাই ডে, এটা ঠিক আছে, বুঝতে হবে কিন্তু। ওকে, আবার ধরেন এই যে অ্যালেভিয়েট একটা ওয়ার্ড বলছেন, মিটিগেট ওয়ার্ডটা বললাম, হ্যাঁ তারপর কি বললাম, অ্যালেভিয়েট একটা ওয়ার্ড বললাম। অ্যালেভিয়েট মানে কি? হ্যাঁ অ্যালেভিয়েট মানেও কমে যাওয়া, ঠিক আছে, কিন্তু এর স্পেসিফিক মিনিং আছে। হ্যাঁ মানে খারাপ অবস্থা কমে যাওয়া, কোনো সমস্যা কমে যাওয়া, সেক্ষেত্রে আপনি অ্যালেভিয়েট ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর যেমন ধরেন আপনি কি বললেন, এই যে ডিপ্লিটিং বা ডুইন্ডলিং, এগুলা ইউজ করা হয় কিসের ক্ষেত্রে?
যদি মনে করেন যে কোনো কিছুর স্টোরেজ খালি হয়ে যাচ্ছে তাহলে বলতে পারেন, যেমন আমরা প্রায় টাইম বলি আমাদের ফরেক্স রিজার্ভ ডিপ্লিট হয়ে যাচ্ছে, মানে নিঃশেষ হয়ে যাচ্ছে বা ডুইন্ডল করতেছে, বলতে পারেন কিন্তু, খেয়াল করে দেখেন। আবার যেমন ধরেন প্লুমেট বা প্লামেট যেটাই বলি, স্টক মার্কেট যখন ক্রাশ করে তখন আমরা বলি যে স্টক মার্কেট, স্টক ইন্ডেক্স ইজ প্লামেটিং। এক একটা ওয়ার্ডের কিন্তু এক একটা স্পেসিফিক মিনিং আছে, তাই না? তো এই মিনিংটা কিন্তু জানতে হবে। আপনি যদি শিখে ফেলেন যে ঠিক আছে ডিমিনিশের জায়গাতে আমি মিটিগেট ইউজ করব, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসটাই আপনি ধরবেন কিভাবে? এই জিনিসটা তখনই ধরা সম্ভব হয় যখন আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করি। এই জন্য বলা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কেন বলা হচ্ছে এটা? এই কারণে বলা হচ্ছে, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি একদম কোর পয়েন্ট ধরতে পারবেন না। ঠিক আছে, ওকে। এই জায়গাতে একটা প্রিন্টিং মিস্টেক আছে, একটু দেখেন, আগে আলোচনাটা পড়লেই বুঝতে পারবেন। তো এই প্র্যাকটিসটা আপনাকে বুঝতে হবে, এই সরি করতে হবে। তারপর যেমন ধরেন আমি মনে করেন সি বললাম, ঠিক আছে, সি আমরা কি বলতে পারি? অবজার্ভ বলতে পারি, হ্যাঁ, উইটনেস বলতে পারি, ঠিক আছে, এক্সপিরিয়েন্স বলতে পারি। এই যে অবজার্ভ করা, উইটনেস করা, এক্সপিরিয়েন্স করা, ঠিক আছে, তো একটা ওয়ার্ডের এক এক রকম মিনিং আছে। এখন এই যে এক একটা ওয়ার্ডের এক এক রকম মিনিং, তার বিভিন্ন রকম প্রয়োগ, এই জায়গাটাতে ভাই পৃথিবীর কোন টিচার আপনাকে শিখাইতে পারবে না আনলেস ইউ প্র্যাকটিস। একটা সিম্পল জিনিস বোঝাই, ঠিক আছে? মানে জিনিসটা খুবই সিম্পল, কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে এটা তো ভাবি নেই। ঠিক আছে, কিরকম? ধরেন আমি একটা বাক্য বললাম, আমি একটা বাক্য কি বললাম, ঠিক আছে, আমি মনে করেন বললাম যে ধরেন আই কান্ট টলারেট দিস পেইন। আমি আরেকটা বললাম কি, আমি আরেকটা বললাম, দাঁড়ান, এই জামিল স্যারের ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে ভাই। ভালো লাগছে ভাই। উনি কিন্তু খুব ভালো পড়ায়, ঠিক আছে, উনি খুব ভালো পড়ায়, উনি আমার চেয়ে উনি প্রিলি যে সুন্দর করে পড়ায় ভাই বলার বাইরে। এই যে আই কান্ট টলারেট দ্য পেইন, আরেকটা কি বললাম, আই কান্ট এন্ডিউর দ্য পেইন। ভাই খাঁটি বাংলায় এই দুইটা বাক্যের মিনিং সেম, আমি ব্যথাটা সহ্য করতে পারি না। কিন্তু আপনি যদি একদম ডিপার বাংলার দিকে বুঝতে চেষ্টা করেন, আর একটু গভীর ভাবে অ্যানালাইসিস করতে চান, ইউ উইল ফাইন্ড সামথিং ভেরি ইন্টারেস্টিং। দুইটার মিনিংই আমি এই ব্যথাটা সহ্য করতে পারি না। কিন্তু যখন টলারেট বুঝাচ্ছে তখন ব্যাপারটা কিরকম হইতে পারে, যে আপনার আমি একটা কষায় থাপ্পড় মারছি মনে করেন, না থাপ্পড় মারে নাই, মনে করেন আপনার আমি একটা বাড়ি মারছি যদিয়া, এবং আপনি তীব্র ব্যথা অনুভব করতেছেন, আপনি বলতেন ভাই আমি আই কান টলারেট দ্য পেন, মানে এই মুহূর্তে ব্যথাটা হচ্ছে, আমি টলারেট করতে পারছি না। আর এন্ডিউর করা মানে কি জানেন? ফর এ লং পিরিয়ড। মনে করেন যে বিগত 6 মাস ধরে আপনার ক্রমাগত মাথা ব্যথা হইতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলবেন না যে আই কান্ট টলারেট দ্য পেন, আপনি তখন কি বলবেন বলেন তো? endure the pain. endure the pain. So tolerate শর্ট পিরিয়ডের জন্য ইউজ করা হয়, whereas যেখানে কিনা endure ব্যবহার করা হয় লং পেনের ক্ষেত্রে, মানে লং পিরিয়ডের জন্য। সো এই যে পার্থক্যটা, and এইটা ভাই আমি আপনার কয়টা ওয়ার্ড মুখস্থ করা মানে কি পসিবল আমার পক্ষে বলেন তো? না না দাদা, দাদা। আমি হয়তো ক্লাসে আপনাকে দেখাইতে পারবো যে ভাই এই দেখেন কয়েকটা আপনারা দেখাইলাম, আপনি পড়েন। কিংবা এই পেন নিয়েই মনে করেন আমি যদি বলি যে অ্যাকিউট পেইন, তীব্র ব্যথা, তীব্র ব্যথা, ভার্সেস আমি যদি বলি ক্রনিক পেইন, এখানেও পার্থক্য, দুইটা মানেই তীব্র, কিন্তু দুই তীব্রের পার্থক্য আছে ভাই। যখন আই এম টেলিং ইউ অ্যাকিউট পেইন, এর মানে হচ্ছে আমার এই মুহূর্তে একটা তীব্র ব্যথা হচ্ছে। আর ক্রনিক পেন মানেও তীব্র, কিন্তু এটা এই মুহূর্তে বোঝাচ্ছে না, দীর্ঘ মেয়াদি অনেকটা সময় ধরে আছে এরকম বোঝাচ্ছে। সো দুইটার মধ্যে কিন্তু আপনার পার্থক্য আছে। যেমন আমরা ছোটবেলায় পড়তাম না যে লেন্ড মানে টাকা ধার দেওয়া, ভার্সেস বড় মানে টাকা ধার করা, ওই জিনিসটা এখানে আসতেছে। ঠিক আছে, যেমন এরকম একটা প্রশ্ন আইবিএ তে সরাসরি আসছিল, আইবিএ এর প্রশ্নে
সেটা কি? সেটা হচ্ছে যে অ্যাম্বিগিউয়াস ভার্সেস অ্যাম্বিভ্যালেন্ট। দেখেন তো দুটো মিনিয়ে পার্থক্য বলেন তো দেখি। ambiguous তার তো বোধহয় স্পষ্ট। জোরে বলেন, বুঝি নাই। অস্পষ্ট। এমবিজিএস হচ্ছে স্পষ্ট, অস্পষ্ট মানে আনক্লিয়ারিং মিনিং। অ্যাম্বিভ্যালেন্ট ব্যক্তির ক্ষেত্রে হবে, আর অ্যাম্বিগাস আর কোনো বিষয় এমবিভ্যালেন্ট হচ্ছে অনিশ্চয়তা। দাদা আচ্ছা, আমরা তো ambiguous কনফিউশনে হচ্ছে যাব না, আমরা ব্যাপারটা ইজি করব। ambivalent হচ্ছে অ্যাম্বিগাস পরস্পর মানে বিরোধী। অস্পষ্ট দাদা। আচ্ছা, আমরা ক্লিয়ার করতেছি, শোনেন। ধরেন আপনাকে আমি একটা কি দেখাইলাম, আমি আপনাকে একটা, দেখেন আপনারা খেয়াল করেন, আপনারা কিন্তু সবাই কিন্তু একটা ফাঁদে পা দিয়ে ফেলছেন যে অ্যাম্বিগুয়াস মানে অ্যাম্বিগুয়াস স্পষ্ট অস্পষ্ট। তো এই অস্পষ্ট ওয়ার্ডটা মাথায় রাখবেন। আপনাকে আমি একটা কি দিলাম, একটা প্রসেসিং দেখাইলাম যে জিনিসটা এইভাবে প্রসেসিং হয়। জিনিসটা আপনার কাছে ক্লিয়ার মনে হয় নাই, সেই ক্ষেত্রে আপনি বলবেন জিনিসটা অ্যাম্বিগিউয়াস। এখন এই অ্যাম্বিগিউয়াস জিনিস দেখে আপনি যে দ্বিধার মধ্যে পড়ে গেলেন, তখন আপনি হয়ে যাবেন অ্যাম্বিভ্যালেন্ট। পার্থক্যটা কি বুঝতে পারছেন কথা কি বললাম? তার মানে কি দাঁড়ালো? অ্যাম্বিগিউয়াস ভার্সেস অ্যাম্বিভ্যালেন্ট। আমরা যখন কোনো অ্যাম্বিগিউয়াস জিনিস দেখি, তখন আমরা অ্যাম্বিভ্যালেন্ট হয়ে যাই। এখন প্রশ্ন আছে, নাও হোয়াট অ্যাবাউট ভেই ভার্সেস অ্যাম্বিভ্যালেন্ট? বলেন তো বুদ্ধি, সরি অ্যাম্বিগিউয়াস বলেন তো দেখি। হ্যালো? হচ্ছে যখন একটা জিনিস একদম অস্পষ্ট হয় তখনই হচ্ছে আমরা অ্যাম্বিগাস হই। আর বক হচ্ছে একদম অস্পষ্ট আনক্লিয়ার যেটা। না, এই জায়গায় ঝামেলা আছে। এই ইংলিশ ওয়ার্ডের প্রবলেমটা এই জায়গাটায় হয়। ধরেন আপনি একটা অস্পষ্ট জানালা দেখলেন, মানে কাচের জানালা, কাচটা অস্পষ্ট। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে কাচটা একটু ভেগ বা একটু ওপেক বলতে পারেন, কিন্তু কাজটাকে আপনি অ্যাম্বিগিউয়াস বলতে পারবেন না। অ্যাম্বিগিউয়াস বলবেন কোন একটা ফ্যাক্টকে, যে আপনার বক্তব্যটা খুব অ্যাম্বিগিউয়াস। কিন্তু সেই ক্ষেত্রে বলতে পারেন যে আপনার বক্তব্যটা ভেগ, কিন্তু একটা ম্যাটেরিয়াল জিনিস দেখা যাচ্ছে, সেটাকে অ্যাম্বিগিউয়াস বলা যাচ্ছে না, সেটাকে ভেগই বলতে হবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন? জি দাদা। ম্যাটেরিয়াল জিনিসের ক্ষেত্রে কি দাদা আমরা হ্যালো? ভেকটি ইউজ করব? বস্তুগত বিষয়ের ক্ষেত্রে তো এইভাবে আসলে অনেক ওয়ার্ড আছে। আমরা যদি সারা দিন আলোচনা করি, আমার স্টক শেষ হবে না। যে আর কিছু তো আছে, ধরেন গতানুগতিক মানে তো আছেই, ওগুলোতে আমরা আলোচনা যাচ্ছি না। আমরা জাস্ট আমাদের যেগুলো দরকার হবে সেখান থেকে কিছু কিছু দেখালাম। এখন এই জায়গাটায় এসে ভাই, আমি নিজেও যে সব পারি এই ক্লেমটাও কোনোভাবে করতে পারবো না। আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে বুঝে বুঝে যতটুকু সম্ভব সৌন্দর্য বোধ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? ওকে। এখন এই জায়গাটাতে এসে প্র্যাকটিস। আমি প্রচুর ওয়ার্ড নিয়ে কথাবার্তা বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে গিয়ে কথা, আর কিছুই না। এবার একটা কথা বলবো, সেটা কি? সেটা হচ্ছে, মনে রাখবেন অনুবাদে কখনো কোনো অ্যান্সার রাইট বা রং হয় না। আই রিপিট, when you are translating something, your answer can never be either right or wrong. সঠিক বা ভুল বলে কোনো উত্তর আসলে হয় না। যেটা হয় যে কতটুকু তার ভাবটাকে ফুটিয়ে তুলতে পারতেছে। একটা টপিক আপনাকে দিয়ে বললো যে এটাকে তুমি অনুবাদ করো, তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অনুবাদের যে ভাবটা আছে, সেই ভাবটা যেন আমরা বুঝতে পারি, সেই ভাবটুকুতেই মূল কথা। ঠিক আছে? ধরেন আমি আপনাকে কিছু বাংলা বাক্য লিখিয়ে, ধরেন বাংলাও লিখি আমরা, ঠিক আছে, দেখি পারি কিনা। চলে, ধরে আমরা ইকোনমি নিয়ে লিখতেছি, আমরা কি বলতে পারি যে দেশের অর্থনৈতিক অবস্থা
আহ, টাল মাটাল হয়ে আছে। হ্যাঁ, ট্রাম্পের ট্রাম্পের নজিরবিহীন শুল্ক স- আমার সমস্যা হলো সারাদিন প্র্যাকটিস করি, হচ্ছে বিজয়ে কাজ করি, আর আপনাদের লিখতেছি অবরত, এই কারণে বাংলা টাইপিং সমস্যা করে। নজিরবিহীন শুল্ক আরোপের কারণে, হ্যাঁ, আরোপের কারণে। ধরুন এই একটা বাক্য লিখলাম, এটাকে সময় একটু অনুবাদ করে দেন দেখি আমাদের চ্যাট বক্সে। দেন দেখি আপনার একটু অনুবাদ করে দেন। সবাই দ্রুত অনুবাদ করেন। আহ, যেমন এক ভাই লিখছেন কি, যে country's economic condition is now devastated as a result of unprecedented tax imposed by Trump. The economy of the country is in a mess due to Trump's unprecedented tariff impose. The economic of the country are dwindling, followed by Trump's unprecedented policy. Thanks to Trump's imposing unprecedented taxes, the economic condition of the country is in a mess. The economic condition of our country is unstable due to the imposition of Trump tariff law. The economic situation has become unstable due to Trump's unprecedented tariff. দেখেন এই যে আহ, আপনার আপনারা যে অনুবাদগুলো লিখতেছেন, সুন্দর অনুবাদ, ঠিক আছে, সুন্দর ওয়ার্ড ইউজ করছেন, এটা আমার খুব প্রিয় একটা ওয়ার্ড, শুভন ব্লা 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 ব্লা, টিমিউলটাস ওয়ার্ডটা আমার খুব প্রিয়, ঠিক আছে। তাহলে এই যে এত সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো পারেন, এখন যদি আপনাকে আমি যদি বলি যে সেম ওয়ার্ডটাই আমি আপনাদের এখান থেকে ট্রান্সলেশন করে দিব, তাহলে তো ভাই আসলে আপনাদের অনুবাদের সাথে আমার অনুবাদের কোনো পার্থক্য রইল না। আমাকে নিশ্চয়ই এর চাইতে আনকমন কিছু লিখে দেখাতে হবে, চ্যালেঞ্জ দিতে হবে, তাই না? তা আমরা কি লিখতে পারি? আমরা দেখেন কি লিখি, দেখেন, in a precarious state is our economic condition, ঠিক আছে, কমা দিয়ে, thanks to the unprecedented tariff imposition by Trump administration. দেখেন আমি কিন্তু আমার সেন্টেন্সের মধ্যে বেশ কয়েকটা আনকমন জিনিস আনছি, সেটা কি আপনাদের সাথে কোনটা কোনটা মিলে? একজন বলছেন থ্যাঙ্কস টু, এটা মিলে। দেখেন, একজন বলেছেন থ্যাঙ্কস টু, আনপ্রেসিডেন্টেড ওয়ার্ডটা যিনি ইউজ করেছেন সেটাও ঠিক আছে, কিন্তু কেউ এই ট্রাম্প বানানটাকে
মানে ট্রাম্প শব্দটাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে যান নাই, কিন্তু আপনি যদি নিয়মিত পত্রিকা পড়েন আপনি দেখবেন যে এই জিনিসটা আমরা অনেক সময় দেখি যে ট্রাম্প এটা বলছে, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা বলছে, মানে ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেম। আরেকটা জিনিস অনেকে ইউজ করতে পারেন না, সেটা হলো প্রিকারিয়াস স্টেট। টিমিলটাস ওয়ার্ডটা কিন্তু আমার মাথায় ছিল যে আমি এটা দিয়ে ট্রান্সলেশনটা করব, বাট অ্যাজ সুন অ্যাজ আই স যে এই ওয়ার্ডটাকে ইউজ করে ফেলছে, তখনই আমি সঙ্গে সঙ্গে আমি আমার বাস্কেট থেকে বা আমার ওয়ার্ড টিজার থেকে কি নিয়ে আসলাম, আর একটা ওয়ার্ড নিয়ে আসলাম, প্রিকারিয়াস। ঠিক আছে, কিরকম প্রিকারিয়াস মানে কি? ধরেন আপনি একটা বিল্ডিং এর কোনায় গিয়ে খাড়ায় রইছেন, যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, পড়ে যান, তাহলে বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঘটবো, টালমাটাল হয়ে আছেন, প্রিকারিয়াস স্টেট। ইভেন আপনি চাইলে এই প্রিকারিয়াস স্টেট না বলে প্রিকারিয়াস এজ বলতে পারেন, ঠিক আছে, বা প্রিকারিয়াস কন্ডিশনও বলতে পারেন। ঠিক আছে, ওকে, দুইটাই কিন্তু রাইট, তিনটাই কিন্তু রাইট, ভুল নাই। তো দেখেন আমি কিন্তু কয়েকটা আনকমন আনকমন জিনিস আপনাকে দেখাইলাম। পাশাপাশি পাশাপাশি আপনারা যে বাক্যটা লিখতেছেন, কি লিখতেছেন বারবার, যে আওয়ার ইকোনমিক কন্ডিশন ইজ ইন এ ইজ, মনে করেন আপনারা লিখছেন ডিভাস্টেটিং কন্ডিশন, in a devastating situation due to what, due to blah 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 blah। এখন আমি যদি বলি বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি, যে আমাদের অর্থনীতি একটা বাজে অবস্থার মধ্যে, টালমাটাল হয়ে আছে, our economic condition is in a devastating situation, এই জায়গাটাতে এসে আমি একটা একটা ইনভার্টেড টোন ক্রিয়েট করছি, যে ইন এ, দেখেন, ইন এ devastating situation is our economic condition due to blah 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 blah। দেখেন তো, একই কথা বলছি কিন্তু প্রেজেন্টেশন কত সুন্দর লাগতেছে না? ইয়েস অর নো বলতে হবে, লাগতেছে কিনা বলেন, সুন্দর লাগতেছে? জি দাদা। জিনিসটা আনকমন হয়ে গেল নম্বরটা আমাদের, বলেন তো একটু বুদ্ধি করে। সো তাহলে কথার টোন ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু এই ইনভার্সনটাও শিখতে হবে, তাই না? তা আমরা প্রথম ক্লাস, তাই বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথাবার্তা বলতেছি। তার মানে কি, স্ট্রাকচারাল বিউটিফিকেশনটা শিখতে হয়, কোন ওয়ার্ডটা কোথায় কি মিন করে। যেমন ডিক্রিজ ওয়ার্ডটা বলছেন না, ডিক্রিজ ওয়ার্ডের একটা আনকমন একটা ওয়ার্ড শিখে দিই, প্লাঞ্জ। বলেন তো প্লাঞ্জের অ্যাকচুয়াল বাংলা কি? নিমজ্জিত ধাপে হওয়া। ধাপে 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 কমা। নিমজ্জিত হওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, একজন বলেছে নিমজ্জিত হওয়া। এখন এই নিমজ্জিত হওয়া ওয়ার্ডটার আর একটা ওয়ার্ড হতে পারে কি, সাবমার্জ হয়ে যাওয়া, তাই না? ঠিক বলছি না ভাই, বলেন তো একটু আমাকে। হ্যালো, জি। এখন আমি যদি বলি যে আমাদের এই দেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে, তাহলে আপনি কি বলবেন যে আওয়ার কান্ট্রি ইজ সাবমার্জড ইন করাপশন, নাকি প্লাঞ্জ ইনটু করাপশন, কোনটা বলবেন? প্লান্ট ইনটু। কেন আপনি সাবমার্জ কেন বলবেন না, কেন প্লাঞ্জ বলবেন, বলেন তো বুদ্ধি করে। সাবমার্জ বন্যার পানিতে চলে যাওয়া। সাবমার্জ ওয়ার্ডটা এখানে দৃষ্টিকটু লাগে, সোজা কথায়। কি বলছি বুঝতে পারছেন? কি বলছি বুঝতে পারছেন? তো এখানে এই ধরনের বিষয়গুলা যে একটু মেটাফরিক্যালি যখন ইউজ করা হয়, তখন এই প্লাঞ্জ ওয়ার্ডটাকেও কিন্তু আমরা কি করি, আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সো এটাই হচ্ছে গিয়ে অনুবাদের মজা, মানে প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সামথিং নিউ, সামথিং মিরাকুলাস ইজ ওয়েটিং ফর ইউ। ঠিক আছে, সো আপনি যতই পড়বেন ততই শিখতে পারবেন। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস শিখিয়ে দিই, যে ট্রাম্পের নজিরবিহীন শুল্ক আরোপ, আমি কি লিখলাম, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। আমরা কি বিরোধিতা করতে পারে যে ভাই যেখানে ট্রাম্প লিখছে সেখানে কেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হবে? এখন কেউ যদি এটা বলে যে ট্রাম্পই লিখতে হবে, সেও রাইট। কেউ যদি বলে না আমি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন লিখবো,
সেটাও রাইট। কেউ যদি বলে ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, সেটাও রাইট। বা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানও যদি বলে, সেটাও রাইট। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে করতে এগুলা সবগুলাই জানতে হবে। যতই জানবেন ততই আপনার জন্য ভালো। এটাই হলো অনুবাদের শেখার জায়গা। মানে কত কিছু যে আছে, এটা একটা এন্ডলেস জার্নি, এটা একটা ওশেন বা মহাসমুদ্রের মতো। ওয়ান্স ইউ ডাইভ ইনটু দিস, আপনি জানেন না যে আপনি আসলে কি শিখতে পারবেন, বাট অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ওকে। এই একটা ওয়ার্ড বললাম, ডাইভ ইনটু দিস। ঠিক আছে, ডাইভ ইনটু দিস মানে কোনো কিছু গভীরে যাওয়া। ঠিক আছে, আর এটা আরেকটা ওয়ার্ড ইউজ করে, ডেলভ ইনটু দিস ইউজ করা হয়। ডেলভ ইনটু, এই ওয়ার্ডটাও শিখে রেখে আমার মনে হয় কাজে লাগবে। ঠিক আছে, স্ক্রিনে দাগাইতেছেন কি যেন আমি দেখতেছি, কিন্তু দাগায়েন না স্ক্রিনে প্লিজ। এই যে শাহিন সাহেব, দয়া করে স্ক্রিনে দাগায়েন না, আমি খুব অপছন্দ করি স্ক্রিনে দাগায়। আমার বিরাট ভাজন হবেন না দয়া করে, আমি মুছে দিচ্ছি এবারের জন্য, আর মুছবো না কিন্তু। তাহলে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা গেল। তার মানে কি, ওয়ার্ড সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। এখন একটা জিনিস বলি শোনেন, মানে আমাদের অনুবাদ শেখার ক্ষেত্রে গিয়ে একটা বড় মেজর প্রবলেম আমরা দেখি অনেকের মধ্যেই। দেখবেন বিভিন্ন জায়গাতে অনুবাদ পড়ানো হচ্ছে বা অনেকেই প্র্যাকটিস করছেন, কিন্তু সবাই খুব সুন্দর অনুবাদ পড়তেছেন। বাট আই হ্যাভ ফাউন্ড এ প্রবলেমটা কি, যে মেনি অফ মাই রিটেন ক্যান্ডিডেটস বা স্টুডেন্টস বা ছোট ভাই ব্রাদার্স, দে আর সিলেক্টিং সিমিলার টপিক এভরিডে ফর ট্রান্সলেশন প্র্যাকটিস। ধরেন পেপার কাটিং নিয়ে বসে প্রত্যেক দিন তারা কি পড়ে, ইকোনমিক আর্টিকেল গুলো পড়ে ওগুলো অনুবাদ করে, এন্ড দে আর ফিলিং ভেরি গুড। কারণ কি, তারা একই ধরনের আর্টিকেল অনুবাদ যখন করে, তখন তারা একই ধরনের ওয়ার্ডের সাথেই কি হয়, গেট ইন্ট্রোডিউসড হচ্ছে। তখন দেখা যাচ্ছে ওই ধরনের আর্টিকেলে দে আর পারফর্মিং রিয়েলি গুড, দে আর পারফর্মিং রিয়েলি গুড। বাট যখনই ইকোনমিক টপিক থেকে সরিয়ে তাকে ধরেন দেওয়া হচ্ছে গিয়ে কি, মনে করেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটা টপিক দেওয়া হইতেছে, এইবার তার জন্য কিন্তু ওয়ার্ড খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ কি, সে তো মুক্তিযুদ্ধের টপিক নিয়ে অনুবাদ করে নাই। কিংবা ধরেন তাকে হঠাৎ করেই দেওয়া হলো দেশের সৌন্দর্য নিয়ে একটা আর্টিকেল অনুবাদ করতে, and he is having deficiency in finding the appropriate word of this translation. তো আপনাদের যে ভুলটা হয় তাহলে কি, যে অনেকেই একই ধরনের টপিক দিয়েই ক্রমাগত অনুবাদ করে যাচ্ছে এবং ভাবছে যে আমি তো অনুবাদে ভালো করবোই, কিন্তু না, আপনি অনুবাদে ভালো করবেন না। কারণ কি, আপনার ওয়ার্ড ডেফিসিয়েন্সি থেকেই যাচ্ছে। হ্যাঁ, ইউ আর ইমপ্রুভিং ইন এনি স্পেসিফিক সেক্টর, যে আপনি হয়তো ইকোনমিক ওয়ার্ড অনুবাদ করতে খুব ভালো পারবেন, বা ইকোনমিক বাংলাগুলাকে বা ইকোনমিক ইংলিশকে বাংলা করতে ভালো পারবেন, কিন্তু অন্যগুলো তো ভালো পারবেন না। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কখনোই একই ধরনের টপিক প্রত্যেকদিন অনুবাদ করবেন না। তো আপনার টার্গেট থাকবে কি, ধরেন আজকে থেকে টানা 3 দিন আমি ইকোনমিক টপিক নিয়ে অনুবাদ করব। আজকে থেকে তারপর এই 3 দিন গেলে তারপরের 3 দিন আমি দেশ রিলেটেড টপিক নিয়ে অনুবাদ করব। আজকে থেকে তারপরের 3 দিন আমি হয়তো ইন্ডিপেন্ডেন্স নিয়ে অনুবাদ করব। তারপরের 3 দিন আমি হয়তো মরাল ইস্যুস নিয়ে অনুবাদ করব। বিভিন্ন ধরনের টপিক আপনাকে অনুবাদ করতে হবে। যেমন আপনি যদি বাংলাদেশ ব্যাংকের অনুবাদ দেখেন, মনে রাখবেন বিভিন্ন প্রশ্নের অনুবাদের বিভিন্ন রকম ধাঁচ আছে। যেমন আমরা যদি তাকাই বিসিএস এর প্রশ্নের ক্ষেত্রে, আপনি দেখবেন বিসিএস এর প্রত্যেকটা বার তারা বাংলা থেকে ইংলিশ অনুবাদে গিয়ে প্রথম বাক্যটা এমন ভেজাইল্লা একটা বাক্য দিব যে মাথা খেয়ে ফেলবে, আর তারপরের লাইনগুলো একটু ইজি থাকে। আমি দেখছি, আমি প্রশ্নটাকে হেয় করছি না, সম্মান রেখেই বলছি। কিন্তু ওরা কি করতেছে, প্রথম লাইনটাই এমন দিবে যে মাথা খেয়ে ফেলবে। ঠিক আছে, আবার অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে পরীক্ষাগুলো হয়, সেইখানে দেখবেন অনুবাদের মায়ের ব্যবস্থা করে দেয়। যেমন একবার আসছিল কি, ওই যে প্রাচীন কালের দার্শনিকরা ঋণ করিয়া ঘি খাইবার শর্ত দিছিল, ওই টপিক। আর একবার আসছিল কি সুন্দরবনের এক পাখি নিয়া। আর একবার আসছিল আপনার ইকোনমিক্স এর বেসিক নিয়া। এক এক সময় এক এক রকম অনুবাদ। যেমন আমাদের সময় মনে আসছিল পলিউশন না কোভিড-19 কিছু একটা নিয়ে আসছিল। মানে একেবারে রেডিক্যাল টপিক নিয়ে আসে। মজার বিষয় কি জানেন, শুধু অনুবাদ না, এই বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, আইবি এর প্রশ্ন,
এক একটা প্রশ্নের এক এক রকম ধাঁচ আছে। যেমন ধরেন আমরা যদি ইয়ের দিকে তাকাই, যেমন ধরেন আমরা যদি বলি বিসিএস এর অঙ্ক আর বাংলাদেশ ব্যাংকের অঙ্ক, প্রশ্ন যখন চলে আসে যে কোনটা আসলে কঠিন, আপনি কোনোটাকেই কঠিন বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ বিসিএস এর অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসে একরকম, আর বাংলাদেশ ব্যাংকের অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসে একরকম। ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই, বিসিএস পরীক্ষায় দেখবেন কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রশ্ন আসতেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে এটা আসে না। বাংলাদেশ ব্যাংকে অন্য টপিক থেকে প্রশ্ন আসতেছে। সো এটা ভিন্ন সেগমেন্ট একেবারেই। কিন্তু আপনি যদি ইয়ের দিকে তাকান, এই কি বলে যে আইবি এর ম্যাথের দিকে তাকান, আপনি দেখবেন যে আইবি এর ম্যাথ গুলা একেবারে ভিন্ন, একটু আরো বেশি ডিফিকাল্ট হয়ে থাকে। আবার যদি বিসিএস এর অনুবাদের দিকে তাকান, দেখবেন তারা একটা বিশাল বড় অনুবাদ দেয়, হ্যাঁ, এবং ওয়ার্ডের ডাইভার্সিটি লাগে বহুত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুবাদে গিয়ে দেখবেন স্ট্রাকচারাল ডাইভার্সিটি লাগে বেশি, আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, ওয়ার্ডটাও লাগে, এটাও ঠিক। সো আমাদের যেটা করতে হবে, বিসিএস কেন্দ্রিক প্র্যাকটিস নাকি আপনার কি বলে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক প্র্যাকটিস, আমরা আসলে এই ধরনের ধ্যান ধারণায় বসে থাকবো না। আওয়ার টার্গেট ইজ হোয়াট? আমাদের টার্গেট হবে বিভিন্ন ধরনের অনুবাদ প্র্যাকটিস করা। যেমন ধরেন আমি আপনাকে বলে দিব যে ভাই তোমাদের নেক্সট অনুবাদ ক্লাসে আমরা কি করব। আমরা ধরেন যে ধরেন উদাহরণস্বরূপ মনে করেন ওই যে কোনো একটা বিসিএস এ মনে হয় আমাদের দেশে সংস্কৃতি নিয়ে প্রশ্ন আসছিল, খুব সুন্দর একটা প্রশ্ন আসছিল। আমরা ওই প্রশ্নটা অনুবাদ করব, একদম ক্লাসে হাতে কলমে ধরে ধরে অনুবাদ করব। এবং আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, এটা আমি আগেও কোনো এক ক্লাস হয়তো পড়াইছি, ওই অনুবাদের সাথে এই অনুবাদ হুবহু মিলবে না। কারণ আমি র্যান্ডমলি পড়াই, এটা যারা আমার কাছে ক্লাস করে তারা সবাই জানে। সো আমরা কি করব, আমরা বাংলাদেশের ওই সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ঠিক আছে, ঐতিহ্য, এগুলো নিয়ে একটা অনুবাদ প্র্যাকটিস করব। এবং এই ধরনের টপিক রিলেটেড কমপক্ষে 100 ওয়ার্ড আপনাকে আমি দিয়ে দেবো ক্লাসে। তাহলে আপনি কি করবেন, প্র্যাকটিস করলেন এবং ওই 100 ওয়ার্ড আপনি স্টকে রাখলেন, রেগুলার দেখবেন। তারপর দিন হয়তো আমি ধরেন দেশের অর্থনীতি টপিক নিয়ে প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংকে, ওখান থেকে একটা টপিক নিয়ে আমি অনুবাদ করব, এবং ওই ধরনের 100 ওয়ার্ড আপনাকে আমি দিয়ে দেব। এবার আপনি পড়বেন এইরকম করে করে, 100 ওয়ার্ড হোক, 70 ওয়ার্ড হোক, 80 ওয়ার্ড হোক, 50 ওয়ার্ড হোক, এরকম করে করে আমরা কি করব, আমরা হচ্ছে আগাই যাব। এবং আগাই গেলে কি হবে, আমাদের কাছে আপনার আহ কি বলে যে কি হবে, এই আপনার কাছে প্র্যাকটিসটা হচ্ছে বিভিন্ন প্রশ্নগুলা, পাশাপাশি টপিক রিলেটেড ওয়ার্ড গুলো দাঁড়াই যাবে। আমরা কি ব্যাপারটা বুঝাইতে পারছি নাকি পারি নাই বলেন? বুঝেছি স্যার। দাদা কোনো বই কি ফলো করতে হবে অনুবাদ করার জন্য? জোরে বলেন ভাই, বুঝি নাই। কোনো বই কি ফলো করতে হবে মানে অনুবাদের ভাই জন্য? আমরা বারবার বলি আমাদের ক্লাসে কোনো বই লাগবে না। বর্তমানের যুগে আমরা যখন দিয়ে দেব, আমি যখন বলবো যে আগামীকাল তোমাদেরকে অমুক প্রশ্নটা সমাধান করে দেওয়া হবে, ওই অমুক প্রশ্নটা আমি সুন্দর করে গুগল থেকে বের করে নিয়ে লেকচার শিট আমার লেকচারে বসায় নিব, সো দ্যাট আমার ক্লাসের জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করে বই কিনতে না হয়। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ বাবা। আচ্ছা, এখন দাদা আমরা কি কোনো ভিন্ন সোর্স থেকে ট্রান্সলেশনের কোনো প্র্যাকটিস নিয়ে আসবো যদি সমস্যা আপনি হয়? বিভিন্ন সোর্স থেকে অবশ্যই আনতে পারেন, কিন্তু আমাদের মেইনলি টার্গেট থাকবে ও বিভিন্ন পরীক্ষার ট্রান্সলেশন গুলোকে প্র্যাকটিস করা। আপনি সময় থাকলে দিবেন, আমরা শেয়ার করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দাদা, বলেন। হ্যালো, হ্যাঁ দাদা, বলছিলাম যে একটা অনুবাদ করার সময় কোন পোর্শনটা আগে করব আর কোনটা পরে করব, এই বিষয়ে কিছু বললে একটু ভালো হতো। ওটা প্র্যাকটিক্যালি যখন ক্লাসে আমি অনুবাদ করব তখন দেখবো, ঠিক আছে, এখন আমার দেখার দরকার নাই। ওকে, কি বলেছি বুঝতে পেরেছেন? জি দাদা, বুঝতে পারছি, আসলে বাক্য যে ধরতে সমস্যা হয় তো সেই জন্য। আচ্ছা, সমস্যাটা ক্লাসে আমরা দেখবো, টেনশন নিয়েন না ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাস ওয়ানে যা বেসিক ছিল সেটা আপনাকে মোটামুটি বুঝতে পারছি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা একটা আপনাকে হচ্ছে কি বলে একটা অনুবাদের টপিক দেখাই দিব, যেটা আমাদের নেক্সট ক্লাসে আমরা পড়বো এবং সরাসরি আমরা পড়বো। আমরা নেক্সট ক্লাসটা শুরু করব বিসিএস পরীক্ষার ইতিহাসের একটা ডিফিকাল্ট ট্রান্সলেশন, সেটা হচ্ছে 38তম বিসিএস এর বাংলা থেকে ইংলিশ যে অনুবাদটা আসছিল সংস্কৃতি নিয়ে,
এবং নেক্সট ক্লাসে আমরা সংস্কৃতির উপরে 100টা অনুবাদ, সরি 100টা ওয়ার্ড প্র্যাকটিস করার মতো দিয়ে দিব। তো আমি আবারও বলে দিচ্ছি, আমাদের নেক্সট ক্লাসে অনুবাদ প্র্যাকটিস হবে হচ্ছে কি নিয়ে, আপনার 38 BCS এর ইংরেজি অংশের রিটেন পার্টের বাংলা থেকে ইংলিশ। সেটার প্রথম লাইনটা কি? সংস্কৃতি হলো জীবনের ও পরিবেশের উৎকর্ষ সাধনের ও উন্নতি বিধানের এবং ইচ্ছানুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। এই অনুবাদটা দিয়ে আমাদের প্রথম অনুবাদ হবে। এবং ওই ক্লাসে আমরা কি করব? ওই ক্লাসে হচ্ছে আমরা আপনার 100টা ওয়ার্ড বা 70টা 80টা যত ওয়ার্ডই হোক সমস্যা নাই, আমরা আপনাদেরকে হচ্ছে দিয়ে দেব। আমরা কি বললাম তা কি আমরা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি বলেন? বুঝেছি জি স্যার। দাদা। হ্যাঁ দাদা বুঝতে পারছি। আর এবার দেখেন আমি সেই প্রশ্নটা আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখেন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন প্রশ্নটা আপনারা? স্যার হ্যাঁ দাদা। তো লেকচার শিট আমি একটু পরে আপলোড করে দিব, আপনারা ওখানটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন না? জি হ্যাঁ দাদা। হ্যাঁ আমি ক্লিয়ার। একটু পরে আপলোড করে দেব। সো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস এখানে শেষ করছি, সো লেটস বিগিন দ্য জার্নি। আর আপনারা মিন টাইমে বাসায় বসে বসে এটা অনুবাদ করেন, নিজেরাই অনুবাদ করেন, এবং যেহেতু অনুবাদের নেক্সট ক্লাসটা পরশুদিন হবে, আমাকে অনুবাদ করে করে টাইপ করে করে ইয়েতে পাঠান, আমাকে আমাদের মেইল অ্যাড্রেসে পাঠান। আমি দেখি কে কি অনুবাদ করতেছেন, যেন আমি আরো বেশি অ্যাডভান্স অনুবাদ নিয়ে এসে বলতে পারি। নাকি ভালো হবে না? তাহলে আপনি প্র্যাকটিস করবেন, আমারও প্র্যাকটিস হবে। নাকি ভালো হবে না খারাপ হবে বলেন? ভালো হবে স্যার। ভালো হবে দাদা। দাদা 45-এর হচ্ছে 45 BCS এর যে ইংলিশ থেকে বাংলা আসছিল ওইটাও আসলে অনেক কঠিন লাগছিল। এটা খুব বাজে একটা প্র্যাকটিস। একটা দিছি, এটা করব, এটা শেষ করার পরে আপনি আমাকে বলবেন যে ভাই আমি চাচ্ছি ভাই আপনি ওই নম্বরটা করে দেন, তখন ওটা দিব। যখন আমি একটা দিয়ে দিলাম তখন এটাকে চেঞ্জ করবেন না। এটা দিয়েছি মানে এটা এটা আমি খুবই অপছন্দ করি, যে একটা সাজেশন দেওয়ার পরে সেটাকে সাবস্টিটিউট করা। তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আপনি কোনটা বলছেন আমাকে একটু বলেন শুনি। না না, আমি চাইছিলাম যে মানে দুইটা একসাথে জন্য আর কি। না, দুইটা একসাথে পারবো না ভাই, কারণ এই একটা অনুবাদ করতে গেলে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে। কারণ আচ্ছা আমি যদি নিজের মতো করে অনুবাদ করি, যে কালচার ইজ ব্লা 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 পড়ে গেলাম, তাহলে তো হয়ে গেল 10 মিনিট অনুবাদ। যে আমি আগে থেকে লেখা লেখা নিয়ে বললাম, আমি আগে থেকে লেখা নিয়ে বসুন না, টিচার না আমি। আপনাকে এইভাবে পড়াবো, সংস্কৃতি হলো, ইট ইজ কালচার, ঠিক আছে, জীবন ও পরিবেশের উৎকর্ষ সাধনের, ঠিক আছে, লাইফ এন্ড এনভায়রনমেন্টস দ্যাট ব্লা ব্লা ব্লা, ধরে ধরে আমি যাব। আমি যদি এটাকে অনুবাদ করে নিয়ে গুগল ট্রান্সলেটর দিয়ে সুন্দর করে, এখন চ্যাট জিপিটি ম্যাট জিপিটি আছে, অনুবাদ করে নিয়ে বসে একটা লেকচার শিট নিয়ে বলি যে জীবন ও পরিবেশ অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত, পাশে লিখে দিছি যে লাইফ এন্ড এনভায়রনমেন্ট আর ইন্টার রিলেটেড, তাহলে তো আপনার পড়ানো হলো না। তাহলে আমি কতটুকু পরে আপনি বুঝবেন কি, এটা বুঝতে পারবেন না, ঠিক না? আমি সরাসরি আপনাকে বসে আমি অনুবাদ করবো, এন্ড ইট ইজ ডিফিকাল্ট টু ফিনিশ দ্য হোল ট্রান্সলেশন, খুবই ডিফিকাল্ট। এক ঘন্টা 1.5 ঘন্টা আছে, অনেকে শেষ করা খুবই কঠিন। আমরা একদম ধরে ধরে আগাবো, ঠিক আছে? যেমন এই যে আপনি শেষ বাক্যটা দিয়ে তাকান, কি বলছে? সংস্কৃতির সঙ্গে সম্পর্ক আছে রুচি, পছন্দ, সমাজবোধ, আহার্য, ব্যবহার্য, পারিপার্শ্ব, বিচার ক্ষমতা, গ্রহণ বর্জন ও প্রয়াস প্রচেষ্টা। দেখেন কতগুলা অ্যাডভান্স ওয়ার্ড, অনুবাদ করেন বসে বসে দেখেন। তা আমি যদি অনুবাদ করে নিয়ে বসি, আমি বলে দিব যে সমাজবোধ মানে এইটা, আহার্য মানে এইটা, ব্যবহার্য মানে এইটা, শেষ। কিন্তু তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমার দূর কতখানি? আমি আমার দূরটা আপনাকে দেখাবো না, আমার দূরটা আপনাকে আমি দেখাবো। তো ধরে ধরে অনুবাদ করবো, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখবেন, যে যেহেতু আমি অনেকদিন ধরে পড়াই, হয়তো বা আমার অনুবাদটা আপনার চেয়ে ভালো হইতে পারে, আবার আপনার অনুবাদটাও আমার চেয়ে ভালো হইতে পারে। তবে এখানে কখনোই অমুকের অনুবাদটা ভালো আমারটা তো ভালো না, তাইলে মনে হয় আমি পরীক্ষা দিলে টিকবো না, এই কথাগুলোও কোনোভাবে বলবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি। আপনি মোটামুটি অনুবাদ করতে পারলে না, কারণ কি, আমি এখানে আপনার সাথে গল্প করতেছি, আড্ডা মারতেছি, অনুবাদ করতেছি, আমার টাইম টাইম কনস্ট্রেন্ট বলে কিছু নাই। পরীক্ষা হলে কি আমি চিন্তা করতে পারবো নাকি? ও মা, কোয়াইট ডিফিকাল্ট। আমি এখানে যা লিখবো তার 4/1 25% পরীক্ষা দিতে পারলেই ভাই অনেক। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সত্যি কথা বলতেছি আপনাকে আমি। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। সো আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করেন এটা। আগামী পরশুদিন আমরা এই টপিকটা দিয়ে অনুবাদ শুরু করবো, আমাদের ফার্স্ট অনুবাদ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলি,
কম্বাইন 11 ব্যাচ থেকে ক্লাস করতেছেন না অনেকে? জি দাদা। জি দাদা জি আমি দাদা। একটা প্রবলেম জি হচ্ছে দাদা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে জামিল স্যার বলেছেন যে 2 নম্বর ক্লাস আজকে। ঘটনাটা হচ্ছে যে উনি একটা ক্লাস নিয়েছিলেন সাথে, সো ওইটার লিঙ্কটাও মানে 1 নম্বর ক্লাসের লিঙ্কটাও আমি আজকে দিয়ে দিব, আমি দিয়ে দিব, তাহলে আপনি 2টা ক্লাস পেয়ে যাবেন একসাথে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি জি দাদা। দাদা আমি একটু পরে 12টার মধ্যে সব দিয়ে দেবো, ঠিক আছে, গুছিয়ে দিয়ে দেবো, টেনশন নিয়েন না। আচ্ছা ওকে, দাদা, তাহলে নমস্কার। হ্যাঁ নমস্কার, সবাই দাদা ভালো আমি একটু হ্যাঁ ব্যস্ত বলেন, একটা প্রশ্ন ছিল দাদা। হ্যাঁ বলেন কি আপনি প্রশ্ন ক্লাসটা করবেন? একটু দ্রুত আপলোড দিয়েন যেন এটা ক্লাস করে কালকের ক্লাসে অ্যাটেন্ড করতে পারি। আমি আচ্ছা প্রত্যেকটা ক্লাস রাতের মধ্যে দিয়ে দিই ভাই, কোনো টেনশন নেই। দাদা, এই হ্যাঁ কি 22 সাল প্রশ্ন আছে ভিত্তিক বলেন? পরীক্ষাগুলো আজকে বা কবে কাল সকালের কবে মধ্যে হতে দিলে পারে? আমি 22 একটু সাল ক্লাসটা ভিত্তিক করে 23 নেক্সট সাল ক্লাস ভিত্তিক করতে পারবো পরীক্ষার যাতে কোনো বুঝতে পারি। ইনফো আমার কাছে নাই, আমি এগুলো জানি না কোন ভাই। ক্লাস? ঠিক আছে, ওগুলো আমি জানি না ভাই। রিসার্কুলার দাদা হতে একটা পারে? কোশ্চেন ছিল। ভাই দাঁড়ান, এত মানুষ কথা বললে হবে না। এই সকল সার্কুলার রিসার্কুলার কোনো তথ্য মত মানে বলার মধ্যে আমি নাই ভাই, ঠিক আছে, আমি এগুলো বলিও না। আর কোনো কিছু আছে বলেন? দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। দাদা দাদা, এই বই যে বই তো পাই নাই। আনপ্রিসিডেন্টেড বই যে ওয়ার্ডটা, 22 এইটার সালের আমরা কি পজিটিভ ওয়েতে ইউজ করব না নেগেটিভ ওয়েতে ইউজ করব? কোনটা? মানে একজন কোশ্চেন আনপ্রিসিডেন্টেড করবে যে আরেকজন ওয়ার্ড প্রশ্ন যেটা। ভাই 3জন 4জন প্রশ্ন করলে আমি বুঝবো না, আপনারা তো স্মার্ট কেন ভাই? ট্রাই টু বি স্মার্ট। একজন প্রশ্ন করবেন, বাকিরা সাইলেন্ট থাকবেন। আপনি যখন বলেন তখন আমি তো ঠিকই সাইলেন্ট থাকি, তাহলে একজন প্রশ্ন আপনারা করবেন কেন বাকিরা নিজেদের মধ্যে সাইলেন্ট একটু সিনক্রোনাইজেশন করতে পারেন না? বলেন তো কি, হোয়াট ইজ দিস ম্যান? এই যে এখন ধমক দিছে, এখন দাদা সব ঠান্ডা হবে ঠিকই। একজন কথা দাদা বলবেন, আমি একটা সিম্পলি প্রশ্ন একজন কথা বলবেন, একটা ঠিক আছে? দাদা, বইয়ের ব্যাপারে আমরা কি বইগুলা বই পাবো? দিব না ভাই, আমি চোর, আমি বাটপার, বই দিব না। ক্লাস করবেন? আই হোপ ইউ গট দ্য অ্যান্সার, কারণ আমি আগের ক্লাসেই বলে দিয়েছি আমি ট্রেনিং এ আসছি, ট্রেনিং থেকে যাব, তারপর বই পাঠাবো। একই প্রশ্ন কেন ঘ্যান ঘ্যান করেন বারবার ভাই? দাদা হ্যাঁ বলেন, শুনছি। দাদা এই আনপ্রিসিডেন্টেড যে ওয়ার্ডটা, এইটা আমরা দেখি মাঝে মধ্যে পজিটিভ ওয়েতে ইউজ হয়, মাঝে মধ্যে নেগেটিভ ওয়েতে ইউজ হয়। এখন আমরা আমরা এটা কোথায় ইউজ করব, পজিটিভ ভাবে না নেগেটিভ আসল ভাবে? কথা আপনি দেখতেছেন, এটা কোনো কথা হইলো? আমি যদি বলি যে জ্যৈষ্ঠ মধু আপনি খাইলেন, চাবায় চাবায় তিতা লাগছে, তারপরে পানি খেলে মিষ্টি লাগছে, তাহলে এটা আসলে স্বাদটা কেমন? তাহলে স্বাদটা যা খাইয়া বুঝলেন তাই, মানে কি কাঁচা খাইলে তিতা, তারপরে পানি খেলে মিষ্টি, এটাই স্বাদ। একইভাবে আনপ্রেসিডেন্টেড ওয়ার্ডটা আপনি পজিটিভ ভাবেও পেয়েছেন, নেগেটিভ ভাবেও পেয়েছেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার প্রশ্ন এটাই বলছে যে এখানে যে কোনো একটা ভুল ইউজ করা হচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে গেল না? আমি তো দাদা আমি তো অ্যাকচুয়ালি আমি আমি তো ডিফারেন্সিয়েট আপনি করতে ভালো পারি করে না যে ব্যাপারটা কোথায় এটা ইউজ হচ্ছে। দাঁড়ান, শোনেন, না না আমি আপনাকে বলি, আপনি পারেন না সে ঠিক আছে, মানলাম। ধরেন আপনি দেখলেন একটা পত্রিকা পড়তেছেন, আনপ্রেসিডেন্টেড ওয়ার্ডটা পজিটিভ ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, নেগেটিভ ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এখন আপনি যদি বলেন, ব্যাপারটা ভালো করে দেখেন আর্গুমেন্ট আমরা কিভাবে ডেভেলপ করতেছি। কারণ আপনি যদি বলেন যে শুন ভাই, তাহলে আনপ্রেসিডেন্টেড ওয়ার্ডটা আমি কোন ভাবে ইউজ করব, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইলো আপনি ধরে নিচ্ছেন অ্যাটলিস্ট এখানে যে কোনো এক জায়গায় ভুল ইউজ করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ দাদা, আমি তো এটাই ভাবতেছি যে হ্যাঁ, কোথাও তার না মানে কোথাও আপনি কিন্তু আমার বুঝতে প্রশ্নে আটকে অসুবিধা গেছেন। হচ্ছে। তার মানে আপনি কিন্তু হ্যাঁ প্রশ্ন করে আটকে গেছেন। আ- আ- দাদা আমি তো না কনফিউজ, এইটা না আমি না, যখন পড়ি তখন আপনি আমি কনফিউজ কনফিউজড হয়ে হবেন যাই। কেন ভাই? কনফিউজড আচ্ছা আমি বুঝি না আপনারা এত সহজে কনফিউজড হয়ে যান কেন। আমি আপনারা দেখাইলাম যে আপনি তো বলতেছেন ভাই আমি দেখছি আনপ্রেসিডেন্টেড ওয়ার্ডটা পজিটিভ ভাবে ইউজ করা হয়, আবার নেগেটিভ ভাবে ইউজ করা হয়, তাহলে আমি কোন ক্ষেত্রে ইউজ করব? তা দুই ক্ষেত্রে যদি ইউজ করা হয় তো দুই ক্ষেত্রেই করবেন। তবে আহ, এখানে আবার বাংলাতে গেলে একটু মজা আছে আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, এটাকে আমি বলবো না যে অফিসিয়াল কোনো মত সিদ্ধান্ত। আনপ্রেসিডেন্টেড ওয়ার্ডটা আবার দেখবেন বাংলায় আবার দুই রকম ভাবে বলা যায়, নজিরবিহীন, অভূতপূর্ব। তো নজিরবিহীন আচ্ছা, ওয়ার্ডটা সাধারণত অভূতপূর্ব আমরা মনে এইটাই হয় এইটাই আমার খারাপ সেন্সে সমস্যা ইউজ দাদা। করি, আর অভূতপূর্ব ওয়ার্ডটা আমরা ইউজ হ্যাঁ করি ভালোর ক্ষেত্রে, ঠিক আছে? তো বাংলাতে ভিন্ন হ্যাঁ ভিন্ন হ্যাঁ আছে, যেমন ধরেন ইংলিশম্যানরা হি এবং শি এটা দিয়ে ছেলে এবং মেয়ে ভাগ করছে, কিন্তু বাংলাতে আবার সে দিয়ে সে ছেলে মেয়ে বুঝায়। তো বাংলাতে সে দিয়ে একটা দিয়ে দুইটা বুঝায়, কিন্তু ইংলিশে হি এবং শি, কিন্তু ইংলিশে আনপ্রেসিডেন্টেড দিয়ে দুইটাই বোঝায়, কিন্তু বাংলায় নজিরবিহীন, অভূতপূর্ব দুইটাই ইউজ করতে হয়। মানে যে যার মতো ইউজ করছে, ঠিক আছে?
তো আই এম আর সরি দাদা যাকে বইয়ের জন্য অ্যাবাউট ধমক আর দিলাম। আর অনেক বইটা ক্ষেত্রে হচ্ছে আমি রিগার্ডিং ট্রেনিং গিয়ে এই তারপর পাঠাবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলেন, আর কি প্রশ্ন আছে বলেন। দাদা ওই অ্যাবাউট আর কোথাও 2022 কোথাও সালে কোথাও কোথাও ব্যাংকের রিগার্ডিং। আই এম এক্সামের সরি, আপনাদের কোনো এক্সাম প্রশ্ন আমি এখন আর নিব না, কারণ প্রশ্ন করার সময় আরেকজন লোক মধ্যখানে বাম হাত দিচ্ছে। আই এম সরি। আপনারা স্মার্ট হবেন প্রশ্ন করার সময়, তারপর আপনাদের প্রশ্ন অ্যান্সার করা হবে। আই এম এক্সট্রিমলি সরি টু সে। গুড নাইট। নেক্সট ক্লাস থেকে এই জিনিসটা ক্যারি করবেন যে একজন লোক প্রশ্ন করছে, ইন দ্য মিন টাইম আরেকজন প্রশ্ন করবে না। এটা খুবই খারাপ একটা প্র্যাকটিস, এটা আমি হেট করি খুব পার্সোনালি, খুবই খারাপ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটাকে আপনারা যে যত পারেন, যত সুন্দর করে পারেন অনুবাদ করবেন, এবং যাদের যাদের অনুবাদ আমার কাছে ভালো লাগবে আমি মেইলে দেখবো, তাদেরটা আমি এখানে শো করব যে দেখেন এরা কত সুন্দর করে ট্রান্সলেট করছে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট। আবার আগামীকাল সেই অনুসারে ক্লাস দেখা হবে, ঠিক আছে? বাই বাই।